প্রথমত এই আন্দোলনে সক্রিয় হওয়ার যে মোটিভেশন, এটার পেছনে দুইটা দিক ছিল। একটা প্রথমত হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি যেভাবে ছাত্র সাধারণ মানুষকে আহ, মারা হচ্ছিল, যেটা আমরা দেখছিলাম খুব সামনাসামনি। মানে কি নির্মমভাবে তাদেরকে হত্যা করা হইল, আহ, সরাসরি গুলি করে আহ, মেরে ফেলা, এবং ছাত্রলীগের আওয়ামী লীগের আক্রমণের ফলে আহ, কত মানুষ যে পঙ্গু হলো, এটা তো আমরা আসলে ওই সময় সবাই দেখতেছিলাম। তো এইটা খুব বড় একটা জায়গা ছিল যে এই অন্যায়ের কি প্রতিবাদ কেউ করবে না। আমরা শিক্ষক হিসেবে আহ, মানুষ গড়ার কাজ করি, যেখানে আমরা আহ, জাতির বিবেক গড়ার কারিগর। তাহলে আসলে আমাদের বিবেকে এই জিনিসটা বাদতেছে না কেন? আমরা কেন আসলে অন্যায়টাকে মুখ ফুটে বলতে পারছি না? এটা একটা প্রথম দায় ছিল। দ্বিতীয়ত, আমরা দেখছি যে আমাদের ছাত্ররা, আমাদের জুনিয়ররা, তারা নিজেদের জীবনের পরোয়া না করে এই অন্যায়ের মুখোমুখি হচ্ছে। তারা সুবিচার চাচ্ছে। তারা জীবন নাশের আশঙ্কা থাকা সত্ত্বেও তারা না ভয় পেয়ে রাজপথে আসতেছে। তাহলে এই জায়গায় আমি আসলে কিসের ভয় করছি? সে এই যে দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক, এবং সে যেই অধিকারের জন্য আন্দোলন করছে, সেটা তো আমারও দাবি। এই জায়গাটা থেকে আসলে তাদের আন্দোলনের থেকে একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে চলে আসে। এই আবু সাইদ, এই মুগ্ধ, এই তানভীন, এদের সবার আত্মত্যাগ আসলে আমাদের জন্য এক ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এবং তৃতীয়ত হচ্ছে আসলে এই যে 17 বছরের দুঃশাসন, এই দুঃশাসন তো আমরা আসলে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। সাধারণ মানুষ কিন্তু তাদের এই যে 17 বছরের অনাচার অবিচারের যে ক্ষোভ, সেইটা এই আন্দোলনের মধ্যে ফুটিয়ে তুলেছে। তাদের অনেকেরই আসলে এই আহ, উম, এই অপশাসনের এগেনস্টে যে তাদের কিন্তু রাস্তায় নামার একটা মোটিভেশন ছিল। তো এই যে তিনটা জায়গা, যে একটা অনুপ্রেরণার জায়গা, একটা বিবেকের দায়, এবং তৃতীয়ত এত দীর্ঘদিনের একটা অপশাসনের বিরুদ্ধে এইভাবে করে জনরোষের মধ্যে আসলে সামিল হওয়া, বা আসলে এত বড় একটা আন্দোলনের মধ্যে নিজেকে যুক্ত করতে পারাটাও একটা বড় কাজ ছিল। যেখানে যদি এখান থেকে বিরত থাকা হতো, হয়তো ইন ফিউচার নিজেকে প্রশ্ন করে জবাব পাওয়া যাইতো না যে এই সময়টায় আমি কোথায় ছিলাম। বা হয়তো যারা নীরব ছিলেন, তাদের ফিউচার জেনারেশন তাদেরকে কিন্তু প্রশ্নটা করবে যে এই রকম একটা চেঞ্জিং মোমেন্টে, জাতির চেঞ্জিং মোমেন্টে আপনারা নিশ্চুপ কেন ছিলেন? তো সেই দায় থেকে আসলে আমরা চুপ থাকতে পারি না। দ্বিতীয়ত, চাকরি নিয়ে যেই ভয়ের জায়গাটা, বা চাকরির উপর একটা চাপ আসার সম্ভাবনা ছিল, ডেফিনেটলি ছিল। এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা দেখেছি 15 বছর কিভাবে চলেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে সরকারের পুতুল ছিল, এবং এই সরকারি একটা জায়গায় আসার পরে আহ, খুব খুব চোখের সামনে আসলে জিনিসগুলো দেখতে পেয়েছিলাম যে কিভাবে সরকারি দল, কিভাবে রাজনৈতিক দলগুলো, একটা ছাত্র সংগঠন কিভাবে করে প্রশাসনকে ব্যবহার করে। প্রশাসন যেন তাদের অনুগত নতজানু একটা সিস্টেম হিসেবে কাজ করে। এই এক্সপিরিয়েন্স একেবারে ফার্স্ট হ্যান্ড আমরা তখন প্রত্যক্ষ করি, এবং তখন থেকে আসলে বুঝতে পারি যে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার উন্নতি, স্বাধীনতা আহ, কখনোই সম্ভব না যদি এইভাবে করে রাজনীতিকরণ চলতে থাকে। তো এর মধ্যে দিয়ে আসলে জুলাই আন্দোলনে ইন্টারনালি আমরা অনেক প্রেশার ফিল করেছি। আমরা অবশ্যই ভেতরে ভেতরে যারা, আমরা যখন কথা বলতাম, নিজেদের ভেতরে অবশ্যই এই ভয়টা ছিল। আমি নিজে যখন আন্দোলনে আসছি, তখন আমি কেবল একজন জুনিয়র টিচার, আমার তখনও চাকরি স্থায়ীকরণ হয়নি। এমন একটা পরিস্থিতিতে আহ, যখন আন্দোলনে একেবারে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চিন্তা করছি, তখন এই চাকরি নিয়ে ভয় একটা সময় পর্যন্ত ছিল। কিন্তু পরবর্তীতে যেটা হলো, আমরা যারা সামনের দিকে ছিলাম সব শিক্ষকই আহ, আসলে একটা সময় এইটাকে আর তোয়াক্কা করার চিন্তা করি নাই। একটা সময় এটার ভয়ের মধ্যে থাকে নাই। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ছাত্ররা পৃথিবী থেকেই চলে যাচ্ছে, তাদের জীবনটাই কেড়ে নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। সো এইভাবে যদি দেশ চলতে থাকে, তাহলে আমার চাকরি আজকে না যাক, কিন্তু কালকে আমার জীবন যাইতে পারে। তাহলে আসলে মানে দেশের স্বার্থে মানে শিক্ষকদের একটা অবস্থান, এইটা সিম্বলিক এবং সিগনিফিক্যান্ট।
যখনই আমরা দেখলাম পেশাদার এবং শিক্ষকরা আন্দোলনের মধ্যে সরাসরি যুক্ত হলেন, তখন কিন্তু আন্দোলনের জনমত এবং জনসমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাইল। তো এই জায়গাটা থেকে আমাদের এই পজিশন যে আমি আমি যে চাকরি করছি, চাকরিটা শুধুমাত্র আমার মানে একটা দায়বদ্ধতার জায়গা তো অবশ্যই আছে। চাকরিটা শুধুমাত্র তো আমার জীবন জীবিকার অবলম্বন শুধুমাত্র হইতে পারে না। এই জায়গায় আমার জাতির কাছে কিছু দায়বদ্ধতা আছে, আমার ছাত্রদের কাছে দায়বদ্ধতা আছে। তো এই জায়গাটাতে আসলে ওই ভয়টা কিভাবে যেন এই অনুপ্রেরণার মাধ্যমে আসলে আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম, এবং ফাইনালি এই জিনিসগুলোকে পাশে রেখেই আমরা আসলে সামনের দিকে আগানোর চেষ্টা করব, এবং আন্দোলনে কিছুটা হলেও খুবই সামান্য অংশগ্রহণের মাধ্যমে আমাদের অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা আমরা করছি। 1 বছরের মধ্যে আসলে যেই আশায় আমরা আন্দোলন করেছিলাম, 1 বছরের মধ্যে আসলে তার সবটুকু অর্জন হয়ে গেছে বা অনেকাংশেই হয়ে গেছে তা বলবো না। তবে আমরা যে 17 বছরের একটা লম্বা অপশাসনের মধ্যে ছিলাম, যেই গুম খুন এবং দুর্নীতির রাজ্যের মধ্যে ছিলাম, সেই অন্ধকার একটা নিরাশাময় যুগ থেকে যে আমরা বের হয়ে আসতে পারছি, আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা মত প্রকাশ করতে পারি, আমরা এখন উন্নতি নিয়ে পরিকল্পনা করতে পারি, এই জায়গাটাই আসলে প্রথম বিজয়। তো এই বিজয় অবশ্যই আমাদের জন্য জরুরি। এখানে আমাদের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে, আমাদের পেশাজীবীরা বিভিন্ন প্রতিষ্ঠানকে আবারও পুনরায় দুর্নীতিমুক্ত করার চেষ্টা করছে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পুনর্গঠন হচ্ছে, সংস্কারের চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ দেশ একটা পজিটিভ পাথে আগাচ্ছে। কিন্তু এই আগানোর পথটা আসলে কঠিন এবং এটা দীর্ঘমেয়াদী। তো এই জায়গায় 1 বছরের অর্জন খুব বেশি না, একটা প্রশংসনীয় জায়গায় বাংলাদেশ চলে এসেছে সেটা বলা যাবে না। তবে 17 বছর আমরা যার মধ্যে ছিলাম, অন্তত গত জুন মাসে আমরা যে পরিস্থিতিতে ছিলাম, সেখান থেকে আমরা যে বেরিয়ে এসেছি এবং সেখান থেকে আজকের অবস্থান শতগুণে ভালো। আজকে যে অবস্থানে আমরা এসেছি সেখানে বিভিন্ন দলের মধ্যে মত পার্থক্য, বিভিন্ন অনৈক্য, বিভিন্ন অন্যায় অত্যাচার এখনো চলছে, কিন্তু এই যে পরিস্থিতি, এখনকার নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গত 17 বছরের তুলনায় শতগুণে ভালো। আমরা এই অন্তত ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যদি আবারও আন্দোলন করার প্রয়োজন হয়, তাহলে সেখানে আবারও যেতে প্রস্তুত থাকবো, এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। তো এই 1 বছর পেরিয়ে যাওয়ার পর এখন আমাদের সামনে আসলে আরো লম্বা একটা পথ বাকি আছে। আসলে বিপ্লব কেবল শুরু হয়েছে। বিভিন্ন প্রাতিষ্ঠানিক পরিবর্তন এবং আমাদের যেই প্রশাসনিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রত্যেকটা জায়গাতেই আসলে আমূল পরিবর্তন প্রয়োজন, অনেক ধরনের রিফরমেশন প্রয়োজন, এবং আসলে স্বচ্ছ, জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আমাদেরকে ডেভেলপ করা প্রয়োজন, এবং এইটা দীর্ঘমেয়াদী সবার একসাথে কাজ করতে হবে। এবং এই জায়গায় সবচেয়ে বেশি আশার আলো আমি দেখতে পাচ্ছি যে আমাদের তরুণদের মধ্যে থেকে বেশ বড় একটা অংশ আসলে নেতৃত্বের জায়গায় আসতে চেষ্টা করছে। যদি নেতৃত্বের জায়গাটা বাদও দিই, যদি রাজনৈতিক স্পিয়ারে আমি নাও যাই, তারপরেও এই যে তরুণরা আজকে, তারা অনেক বেশি সচেতন, তাদের মধ্যে একটা আত্মমর্যাদা আছে, তাদের মধ্যে একটা আত্মপরিচয় আছে, বাংলাদেশি হিসেবে তারা নিজেদেরকে গর্ববোধ করে, এবং তারা এই যে পুরাতন ভাঙা রেডিও, সেই বাঙালি জাতীয়তাবাদ এবং পুরাতন সেই চেতনার যেই কালচার, চেতনার যেই ইন্ডাস্ট্রি, সেই চেতনার ব্যবসা থেকে একজন মানুষকে হত্যাযোগ্য করে তোলার যেই রাজনীতি, সেখান থেকে বেরিয়ে এসে তরুণরা আসলে আগামী রাজনীতি করতে চাচ্ছে এবং আগামী দিনের লিডার হিসেবে গড়ে উঠছে। এইটা সবচেয়ে বড় আশার দিক হিসেবে আমি মনে করি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 1 বছর পরিক্রমার মধ্যে বেশ কিছু পজিটিভ আউটকাম এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় যে অর্জনটা আমাদের ছিল, যে আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পেরেছি এবং অফিসিয়ালি এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন এই 1 বছরের মধ্যে অনেক ধরনের প্রশাসনিক উন্নতি হয়েছে। আর্থিক খাতে, বাজেট ডিস্ট্রিবিউশনে, ছাত্রদের হল ব্যবস্থাপনায়, শিক্ষা কার্যক্রমে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক দিক থেকে আমরা বেশ ভালোভাবে আগাচ্ছি। এই দিকগুলো অবশ্যই আশার দিক। তবে এখানে অবশ্যই একটি সাবধানতার দিক রয়েছে, যেটি হচ্ছে যে এখনো ক্যাম্পাসগুলো দখল করা এবং আগের মডেলে রাজনীতি করার অপচেষ্টা চলছে। বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাবে আসলে ছাত্র রাজনীতি অনুপ্রবেশ করানোর চেষ্টা আছে হলগুলোর মাধ্যমে, বিভিন্ন জোনাল কালচারের মাধ্যমে এই চেষ্টাগুলো চলছে, এবং এইটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য, বিশেষ করে আমাদের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ক্ষতিকর একটা দিক হবে।
আমরা গত কয়েক দশকের যে অভিজ্ঞতা সেখানে দেখেছি যে ছাত্র রাজনীতি কখনোই আসলে বুটেক্সের জন্য ভালো কিছু বয়ে আনে নাই। আমরা দেখেছি কিভাবে করে টেন্ডার বাণিজ্য হয়েছে, কিভাবে করে বিশ্ববিদ্যালয়ের ফান্ড লুট করা হয়েছে, কিভাবে হলগুলোকে করায়ত্ত করে চাঁদাবাজি করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে ছাত্রদের অধিকার হনন করে তাদের উপর নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের ইতিহাস এখন খোলাসা হয়ে গিয়েছে এবং সবার সামনে উন্মুক্ত। তো যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা না চায় যে ছাত্র রাজনীতি, সাংগঠনিক রাজনীতি তারা প্রকাশ্যে এখানে করতে দিবে না, তারা সামনাসামনি যদি ছাত্র রাজনীতি পছন্দ না করে, তাহলে অবশ্যই, এবং প্রশাসন যেহেতু এটা নিষিদ্ধ করে ফেলেছে, তাহলে যারা এখানে অপতৎপরতা চালাচ্ছে তাদেরকে শক্ত হাতে দমন করাই প্রশাসনের কর্তব্য। এবং এর মাধ্যমে বুটেক্স যেই নীতিটা পাশ করেছে, সিন্ডিকেট অনুমোদিত যে নীতি, এইটাকে যথাযথভাবে অবশ্যই ইমপ্লিমেন্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। কারণ এখন যদি আমাদের ছাত্ররা না চায়, যে অবশ্যই একজন ছাত্রের ব্যক্তিগত রাজনীতির স্বাধীনতা রয়েছে, সে যে কোনো দলের, যে কোনো লিগাল দলের সদস্য সে হতে পারে। বাংলাদেশ রাষ্ট্রের অনুমোদিত যে কোনো ছাত্র সংগঠনের সদস্য হওয়া তার ব্যক্তিগত সাংবিধানিক অধিকার। কিন্তু একই সাথে প্রাতিষ্ঠানিক যে নিয়ম, সেই প্রতিষ্ঠানে থাকা অবস্থায় অবশ্যই তাকে মানতে হবে। প্রাতিষ্ঠানিক নিয়মের আন্ডারে এই মুহূর্তে বুটেক্সের ভেতরে কোনো প্রকারের ছাত্র রাজনীতি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেটা প্রকাশ্যে হোক, সেটা অপ্রকাশ্যে হোক, যে কোনোভাবেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কোনো সংগঠন, বাংলাদেশের কোনো লিগাল সংগঠন অথবা নিষিদ্ধ সংগঠন যারাই হোক না কেন, যে কোনোভাবে এই ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি ঢোকানোর অপতৎপরতা করে, ছাত্রদের উচিত হবে সেটাকে বাধা প্রদান করা এবং প্রশাসনের উচিত হবে এটা শক্ত হাতে দমন করা। তাহলেই শুধুমাত্র বুটেক্স একটা গুড কালচার, যেটির দিকে আমরা ধীরে ধীরে আগাচ্ছি, সেই গুড কালচারের দিকে আস্তে আস্তে ছাত্ররা এবং এই ক্যাম্পাস আগাবে এবং ছাত্র কল্যাণমূলক কাজ আরো সহজতর হবে।